এবারের টাইম মেশিনের ইতিহাসে গল্পের চরিত্র বিদ্রোহিনী রানী বৌডিকা। ব্রিটেনের আইসিনি উপজাতির মানুষদের নগরের কথা। আজ থেকে 1951 বছর আগে এই নগরের রানী আগ্রাসী রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সময়টা ছিল 64 খ্রিস্টাব্দ। দিনটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল আইসেনির লোকদের। উজ্জ্বল আকাশ, সমুদ্রের কাছের দেশ বলে মনোরম বাতাস বইছিল। আইসেনি উপজাতির মানুষেরা সারাদিন আনন্দই কাটিয়েছে। আজ তাদের উৎসব ছিল। নগরের লোকজন সন্ধেবেলায় যে যার ঘরে ফিরে গেছে। হঠাৎ হইচই শুরু হলো। নগরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দেখা গেল লকনকে আগুনের শিখা। সারা নগরের সব বাড়িঘরে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ল। মানুষজন প্রাণ বাঁচাতে আতঙ্কে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসতে লাগল। সঙ্গে শোনা গেল ঘোড়ার খুরের শব্দ আর আক্রমণকারী রোমান সৈন্যদের ঐশাচিক উল্লাস। আক্রান্ত নগরবাসীর প্রাণ বাঁচলেও মান বাঁচল না। পুরুষরা অদ্ভুত দ্রুততায় বন্দী বা নিহত হতে লাগলো। বাচ্চারাও বাদ গেল না। বন্দী হয়ে দাস হবার ভাগ্য লেখা হয়ে গেল তাদের কপালে। বিচ্ছিন্ন হয়ে গেল তারা বাবা মায়ের নিরাপদ আশ্রয় থেকে। মেয়েরা দলে দলে ধরা পড়ে অপমানিত, অত্যাচারিত হতে লাগলো। অভিজাতদের ঘরবাড়ি লুটপাট হতে লাগলো। সেনাপতিরা সাধারণ সেনাদের মধ্যে এমনভাবে লুটের জিনিস বিলি করতে লাগলো যেন পুরস্কার বিতরণ করছে। রানী বৌডিকা প্রাসাদের বারান্দা থেকে সব দেখে নেমে আসছিলেন প্রতিরোধের জন্য, কিন্তু তাঁকেও থমকে দাঁড়াতে হলো। রাজপ্রাসাদের দিকে ছুটে আসছে আক্রমণকারীরা। জীবিত অবস্থায় যে রাজা রোম সম্রাটের সঙ্গে স্বেচ্ছা মৈত্রী বন্ধনে আবদ্ধ ছিলেন, নিজের স্ত্রী কন্যাদের সঙ্গে রোম সম্রাটকেও নিজের রাজ্যের এবং সম্পত্তির সমান সমান অংশীদার করে উইল করে দিয়ে গেছেন, তাঁর মৃত্যু হতে সে কথা ভুলে গিয়ে প্রাসাদের দখল নিতে ঢুকে পড়ল সেনাবাহিনীর সঙ্গে আজ্ঞাবহ কৃতদাসের দল। সাহসী স্বাধীন চেতা রানী অনধিকার প্রবেশে বাধা দিলেই তার অসহায় একক প্রতিবাদ টিকল না। আগ্রাসনকারীরা রানী ও তার 2 নাবালিকা মেয়েকে সাধারণ সম্মানটুকুও দেখালো না। সবার সামনে টেনে বার করে এনে নিরপরাধ নাবালিকা 2 রাজকন্যাকে অসম্মানিত করে প্রবল অত্যাচার করা হলো। অসহায় মা তাদের বাঁচাতে এলে তাকেও টেনে এনে চাবুক মারা হলো। প্রসাদের সম্পদ লুট করে নিয়ে রোমানরা চলে গেল। একটা সুন্দর নগর নিঃস্ব হয়ে গেল। চারিদিকে হাহাকার উঠল। রানী এই অপমান ও পরাজয়ের কথা স্বজাতি সেল্টিক উপজাতির আইসিনি শাখার মানুষদের জন্মভূমির পরাধীনতার কথা ভুলতে পারলেন না। প্রতিশোধের জন্য নীরবে তৈরি হতে লাগলেন। তার নামই তো হলো বৌডিকা, সেল্টিক ভাষায় যার অর্থ ভিক্টোরিয়াস বা বিজয়িনী। সে কি কখনো হেরে পালিয়ে যেতে পারে? কিছুদিনের মধ্যে রানী রোমানদের প্রত্যাঘাত হানলেন সামরিক অভিযান করে। রানী বৌডিকা ছিলেন খ্রিস্টীয় 1ম শতাব্দীর ইংল্যান্ডের সেল্টিক উপজাতির আইসিনি শাখার এক অভিজাত পরিবারের মেয়ে। জন্ম হয়েছিল সম্ভবত 25 থেকে 30 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কোলচেস্টারে এক পরিবারে। তাঁর যখন 6 বা 7 বছর বয়স, তখন তাঁকে লেখাপড়া শেখাবার জন্য তাঁদেরই আরেক পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। 14 বছর বয়স পর্যন্ত সেখানে থেকে তিনি সেল্টিকদের ইতিহাস, তাঁর নিজের আইসিনি জাতের মানুষদের ইতিহাস, ধর্ম, সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্যের কথা, তাদের বীরত্বের ইতিহাস পাঠ করেন। দেশের প্রতি তখন থেকেই তাঁর ভালোবাসা গড়ে ওঠে। এই সময় তিনি এক সৈনিক স্কুলেও যাতায়াত করতেন। সেখান থেকে তিনি তলোয়ার, সরকি, ঢাল এসব অস্ত্রের ব্যবহার শেখেন। সামাজিকতা বোধ আর মানবিকতা বোধও গড়ে ওঠে। পাঠ শেষ করে নিজের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার পর আনুমানিক 43 বা 44 খ্রিস্টাব্দে তার বিয়ে হয় ওই অঞ্চলের আইসেনিদের রাজা প্রাসুতাগাসের সঙ্গে। তাঁর রাজধানী ছিল এখনকার ইংল্যান্ডের নরফোকে। নাম ছিল ভেন্তা আইসেনোরাম। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী থেকেই এই উপজাতির বসবাসের অঞ্চলটি আইসেনি বলেই পরিচিত ছিল। তাঁদের 2টি ফুটফুটে মেয়ে হয়েছিল। আনন্দে আরামেই তাঁদের দিন কাটছিল। তারপর 60 খ্রিস্টাব্দে রাজা মারা যাওয়ার পর শুরু হলো জীবনে ও রাজ্যে বিপর্যয়।
শুরু হয় রোমান সৈন্যদের অত্যাচার আর দখলদারি। আসলে হয়েছিল কি, 43 খ্রিস্টাব্দে রোম সম্রাট ক্লডিয়াসের ব্রিটেন অভিযানের পর থেকেই রোমানদের সঙ্গে সরাসরি বিশেষ যুদ্ধে না জড়িয়ে আইসেনি ও ব্রিটেনের অন্যান্য অঞ্চলের ছোট ছোট রাজারা রোম সম্রাটের সঙ্গে স্বেচ্ছামৈত্রী স্থাপন করে নিজেদের রাজ্য, পরিবার, ধন সম্পত্তি নিরাপদে রাখতেন। ঠিক যেমন আমাদের দেশে ভোপালের রানী ও অন্যান্য কিছু রাজপুত রাজারা ইংরেজদের সঙ্গে মিত্রতা স্থাপন করে নিয়েছিল নিজেদের রাজ্য নিরাপদ করতে। আইসেনির রাজাদের আরো উদ্দেশ্য ছিল অন্য কোনো শত্রু বা অন্যান্য উপজাতির রাজাদের দ্বারা আক্রান্ত হলে প্রবল রোম সম্রাটের সেনার সাহায্য পাওয়া যাবে। এই সুবিধাগুলো পাওয়ার বদলে অবশ্য তাঁদের রোম সম্রাটের বশ্যতা মেনে নিয়ে প্রচুর কর দিতে হতো। ইতিহাসের বইতে এদের বলা হয় ক্লায়েন্ট কিং, বা বলতে পারো করদ রাজা। এই বশ্যতা স্বীকার আর কর দেবার বিনিময়ে ক্লায়েন্ট কিংরা সুখে থাকতেন, নিজের নিজের অঞ্চলে প্রচুর স্বাধীনতা ভোগ করতেন ও দরকারে প্রচুর ঋণ পেতেন। ব্রিটেনের 11 জন রাজা এই রকম শর্তে ক্লডিয়াসের কাছে একরকম বশ্যতা মেনে নিয়েছিলেন। রানী বৌডিকার এই ব্যাপারটা ভালো লাগেনি, কিন্তু রাজা বেঁচে থাকতে তাঁর কিছু করার ছিল না। রানী বৌডিকা ছিলেন ব্যতিক্রমী, ঠিক আমাদের ঝাঁসির রানীর মতো। ইংরেজের অধীনতা মেনে নিতে চাননি ঝাঁসির রানী, রোমানদের অধীনতা মেনে নিতে চাননি রানী বৌডিকা। 47 খ্রিস্টাব্দে এক নতুন বিপত্তি হল। তখন ব্রিটেনে রোমান উপনিবেশে নিযুক্ত নতুন রোমান প্রদেশপাল স্ক্যাপুলা এই করদ রাজাদের অস্ত্র রাখার অধিকার কেড়ে নিতে চাইলে সব উপজাতির রাজা বা প্রধানরা প্রায় বিদ্রোহী হয়ে ওঠে। তখন রোম সম্রাট ক্লডিয়াসের মধ্যস্থতা এই বিদ্রোহ থেমে যায়, কিন্তু অস্ত্রের অধিকার বজায় থাকবার বদলে ব্রিটেনের রাজাদের অন্য একটি শর্ত মেনে নিতে হয়। সেটি হল, ব্রিটেনের সমস্ত করদ রাজা তাঁদের নিজেদের বিষয় আশয় দুভাগে ভাগ করে দেবেন, নিজেদের উত্তরাধিকারী এবং রোম সম্রাটের মধ্যে। রাজার মৃত্যুর পর সম্রাটের ভাগ চলে যাবে রোমান সম্রাটের দখলে। রাজার কোনো ছেলে না থাকলে মেয়েরা সম্পত্তির ভাগ পাবে না, কারণ তখন রোমানরা মেয়েদের উত্তরাধিকারী বলে স্বীকার করত না। সেক্ষেত্রে রাজার মৃত্যুর পর পুরো সম্পত্তি চলে যাবে রোম সম্রাটের দখলে। আমাদের দেশে ইংরেজরাও এই নীতিটাই চালিয়েছিল, সত্যবিলোপ নীতি বলে। পুত্রহীন রাজা প্রাসুতাগাস কিন্তু অন্যরকম কাজ করেছিলেন। রোম সম্রাটের জন্য অর্ধেক সম্পত্তি দিয়ে অন্য অর্ধেক সম্পত্তি স্ত্রী কন্যার নামে উইল করে দিয়েছিলেন। সেটা রোমান শাসকরা যে মেনে নেয়নি তার প্রমাণ মিলল রাজা প্রাসুতাগাসের মৃত্যুর সঙ্গে সঙ্গেই। শুরু হলো শাস্তিদানের পালা, যার কথা শুরুতেই বলেছি। রাজাকে যারা ঋণ দিয়েছিল তারা সকলেই একসঙ্গে পরিকল্পনা মতো নিঃস্ব সম্বলহীন রানীর কাছে ঋণের টাকা ফেরত চাইল। রাজা জীবিত অবস্থায় বশ্যতা স্বীকার করার বিনিময়ে বিপুল ঋণ নিয়ে আমোদ স্ফূর্তিতে নিশ্চিন্তে দিন কাটিয়ে গেছেন। এবারে তা চোকাবার দায় এসে পড়ল রানী আর প্রজাদের উপর। এরপর রানী গোপনে তৈরি হতে লাগলেন প্রতি আক্রমণের জন্য। গোপনে সৈন্য সংগ্রহ করতে শুরু করলেন। সঙ্গে পেলেন আইসেনির দক্ষিণ দিকে অবস্থিত সেল্টিকদের আরেক শক্তিশালী শাখা ট্রিনোভেটদের। ট্রিনোভেটরা ক্লডিয়াসের বশ্যতা স্বীকার করেনি বলে তাদের রাজ্য দখল করে নিয়ে অধিবাসীদের তাড়িয়ে দিয়ে সেখানে রোমানরা নিজেদের বসতি গড়ে তুলেছিল। আস্তে আস্তে সেখানে অবসরপ্রাপ্ত রোমান সেনাদের বাসস্থান, অশ্বারোহী বাহিনীর থাকার জন্য ক্যাস্ট্রাম নামে দুর্গ ও ক্যামোলোডা নামে শহর গড়ে ওঠে, যেখান থেকে রোমানরা সারা ব্রিটেনে শাসন চালাত। এছাড়াও সেখানে তারা রোম সম্রাট ক্লডিয়াসের নামে এক স্মৃতিমন্দির তৈরি করেছিল, যেটির রক্ষণাবেক্ষণের সমস্ত খরচ বহন করতে হতো ট্রিনোভেট প্রজাদের। বিদ্রোহের জন্য রানীর ডাকে তারা সাড়া দিল। এছাড়াও অন্যান্য অত্যাচারিত প্রতিবেশী রাজ্য যোগ দিল রানীর সাথে। সুযোগ এলো ব্রিটেনে নতুন রোমান গভর্নর সুইটোনিয়াস পলিনিয়াস আসার পর। তিনি এসেই দ্রুত দখলের নীতি নিয়ে বিভিন্ন জায়গা দখল করতে শুরু করলেন। আইসেনি আক্রমণের পর সুইটোনিয়াস ওয়েলসের উত্তর দিকে মোনাদিক অধিকার করতে চলে গেলেন। অতীতে বিভিন্ন জায়গার বিতাড়িত উপজাতির মানুষদের শরণার্থী শিবির ছিল
মোনা দিতে। এই সময় রানী তাঁর সামরিক অভিযান শুরু করলেন রোমানদের বিরুদ্ধে। প্রথমেই রানী সমবেত নাগরিক ও সেনাদের উদ্দেশ্যে উদ্দীপনাময় ভাষায় এক আবেদন রাখলেন। হে আমার সমবেত সহযোদ্ধাগণ, উদ্ধত অহংকারী রোমানদের কাছে আজ আমাদের কিছুই নিরাপদ নয়। তারা আমাদের কলঙ্কিত করেছে, মেয়েদের উপর অত্যাচার করেছে, নিঃস্ব করেছে অনেক মানুষকে। এদের বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে যুদ্ধে নামতে হবে। আজ আমি একজন সাধারণ স্ত্রীলোক, কোনো সম্পত্তি হারানো অভিজাত নারী নই। আমি এক স্বাধীনতাকামী নাগরিক, যে শুধু নিজের ও নিজের সন্তানদের উপর অত্যাচারে বিচলিত হয়ে প্রতিশোধ নিতে যুদ্ধ চায়। স্বজাতির প্রতি অত্যাচার, দেশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে যুদ্ধ চায়। আমাদের উদ্দেশ্য মহৎ, ঈশ্বর আমাদের সহায় হবেন। আমি ভীতু বা দুর্বল নই, যুদ্ধে হারতেও পারি আবার জিততেও পারি, কিন্তু পরাধীন হয়ে থাকব না। দেশের পুরুষরা যদি আমাদের আগেকার রাজাদের মতো বশ্যতা স্বীকার করে পরাধীন হয়ে কৃতদাসের মতন বেঁচে থাকতে চায়, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি একজন স্ত্রীলোক হয়ে বলছি, আমি ও আমার সহযোদ্ধারা তা করব না। আমরা স্বাধীনতা যুদ্ধে আমৃত্যু লড়ে যাব, ময়দান ছেড়ে কেউ পালাবো না। রানীর সৈন্য জুটল প্রায় 2 লক্ষ। তাদের নিয়ে 2 মেয়েকে দুপাশে বসিয়ে খোলা তলোয়ার হাতে রথ চালিয়ে যুদ্ধে গেলেন রানী। সে ছিল আজ থেকে ঠিক 1951 বছর আগেকার কথা। প্রথমেই আক্রমণ করলেন আইসিনির দক্ষিণ দিকে ট্রিনোভেটসদের হারানো রাজ্যে রোমানদের সদর দপ্তর ক্যামুলোডনাম শহর। সারা শহরকে পুড়িয়ে ছাই করে দেয়া হলো। ক্লডিয়াসের স্মৃতি মন্দিরটি ও ধ্বংস করে দিল বিদ্রোহী বাহিনী। এই যুদ্ধে কোনো বন্দী নেওয়া হয়নি। নির্বিচারে হত্যা আর অগ্নিসংযোগ করে শহরটিকে ধূলিসাৎ করে দিয়ে যখন পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে গেলেন রানী, তখন একজনও জীবিত মানুষ অবশিষ্ট নেই সেখানে। এরপর রানীর বাহিনী আক্রমণ করল ব্রিটেনের রোমানদের গড়ে তোলা সমৃদ্ধ শহর লন্ডনিয়াম, বর্তমান লন্ডন শহর। রানীর আক্রমণের মুখে খড়কুটোর মতো উড়ে গেল রোমানদের প্রতিরোধ। সমগ্র বর্ধিষ্ণু বাণিজ্য নগরীটি ধ্বংস হয়ে গেল রানীর আক্রমণের সামনে। এত বড় ক্ষতি, অপমান আর প্রতিরোধের সম্মুখীন রোমানরা ব্রিটেনে এর আগে কখনো হয়নি, তাও আবার একজন স্ত্রীলোকের হাতে, যে স্ত্রীলোককে তারা মানুষ বলেই গণ্য করত না কখনো। প্রদেশপাল সুইটোনিয়াস লন্ডন রক্ষার চেষ্টায় এগিয়ে আসছিলেন সৈন্যবাহিনী নিয়ে, কিন্তু শহরের বিপর্যস্ত অবস্থা আর রানীর ভয়ঙ্কর রূপ ও শক্তি দেখে তিনি পিছু হটলেন। নগরবাসীদের নিজের নিজের মতো পালাতে বলে নিজেও পালালেন তিনি। যারা পালাতে পারল তারা বেঁচে গেল, কিন্তু বাকি প্রায় 25,000 রোমান যারা পালাতে পারেনি, তারা সবাই মারা পড়ল বিদ্রোহীদের হাতে। 2টি শহর ধ্বংস করে রানীর বাহিনী এবার চলল ভেরুলিয়াম শহরের দিকে। এখানকার বেশিরভাগ মানুষই ছিল ব্রিটন, কিন্তু তারা প্রতিবাদী না হয়ে রোমানদের সহযোগিতা করেছিল, তাই বিদ্রোহীরা তাদের নিজেদের শত্রু ধরে নিয়েছিল। এই শহরও ধ্বংস হল রানীর বাহিনীর হাতে। এইভাবে ব্রিটেনকে রোমান মুক্ত করার পথে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন রানী বৌডিকা, কিন্তু শেষ রক্ষা হল না। সুইটোনিয়াস মাত্র 10,000 সৈন্য নিয়ে বিদ্রোহী বাহিনীর মুখোমুখি হলেন এক সুবিধাজনক জায়গায় কৌশলে সেনা স্থাপন করে। রানীর বাহিনী তখন ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন। তাছাড়া আধুনিক অস্ত্র ব্যবহারে দক্ষ, কৌশলী, চতুর রোমান সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধের কৌশল বিদ্রোহীদের জানা ছিল না। ওয়াটলিং স্ট্রিট নামে এক রোমান রাজপথের কাছে এক সংকীর্ণ জায়গায় তারা রোমান বাহিনীর সামনে পড়ল। বিপজ্জনক অবস্থান থেকে যুদ্ধ করতে গিয়ে রানীর বাহিনী প্রায় 80,000 সৈন্য মারা গেল। প্রচুর আহত হল। সে তুলনায় রোমানদের মাত্র 400 সৈন্য মারা গেল। রানী পরাজিত হলেন, কিন্তু জীবন্ত ধরা পড়লেন না। 2 মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেলেন তিনি, আর শেষে মেয়েদের নিয়ে হেমলক বিষ পান করে স্বাধীনতাকামী রানী স্বাধীনভাবে মৃত্যুকে বরণ করলেন। আর প্রাচীন রোমান ইতিহাস লেখক ট্যাসিটাস, ডিও প্রভৃতিদের লেখনীতে অমর হয়ে রইলেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রথম মূর্ত প্রতিবাদ হিসাবে। পরে অবশ্য রানীর মৃতদেহ খুব সমারোহে সমাহিত করা হয়েছিল। যুগে যুগে মেয়েদের পুরুষরা ছোট করে দেখে অনেক জায়গাতেই। আজ থেকে প্রায় 2000 বছর আগে রানী বৌডিকা যুদ্ধক্ষেত্রে মেয়েদের অধিকার রক্ষা আর দেশের স্বাধীনতার জন্য এইভাবে লড়াই করে প্রমাণ রেখে গেলেন যে মেয়েরাও সব পারে। ছেলেদের মতোই সব কাজে সমান অধিকার তাদের প্রাপ্য। তাঁর এই বিদ্রোহ রোমানদের ভাবতে বাধ্য করল যে বিজিত উপনিবেশের মানুষের চাহিদা ও ইচ্ছাকে মূল্য দিতে হয়, না হলে বিজিত অঞ্চলে দীর্ঘদিন রাজত্ব করা সম্ভব নয়।
আর এই বিদ্রোহের ফল হিসাবেই পরবর্তী রোমান শাসনাধীন ব্রিটেন নাগরিকদের দাবি ও চাহিদার প্রতি নজর দেওয়া হতো, আর করদানের ক্ষেত্রেও নাগরিকদের ক্ষমতার কথা বিবেচনা করে কর ধার্য হতো। এই ঘটনার পর নতুন রোম সম্রাট নিরো আর কোনো বিদ্রোহের সম্ভাবনাকে নষ্ট করার জন্য যুদ্ধবাজ সুইটোনিয়াসকে সরিয়ে দিয়ে একজন নমনীয় গভর্নর নিযুক্ত করেছিলেন ব্রিটেনের উপনিবেশে। রোমান যুদ্ধের দেবীর মতোই ছিল রানীর চেহারা। দীর্ঘদেহী রানীর ছিল কোমর ছাপানো একরাশ সোনালি চুল, মাথায় ভেল, পরনে লম্বা গাউন, কোমরে শক্ত করে ব্রুজ দিয়ে আটকানো কোমর বন্ধনী, গাউনের উপর একটি ভারী ক্লোক, গলায় ভারী সোনার নেকলেস, সম্ভ্রম জাগানো গলার স্বর। দীর্ঘদিন বিস্মৃতির অতলে তলিয়ে থাকবার পর আধুনিক যুগে রানী ভিক্টোরিয়ার আমলে তাঁর নূতনভাবে মূল্যায়ন হয়। বিভিন্ন শিল্পীর তুলিতে তাঁর ছবি আঁকা হয়, ভাস্করের হাতে তাঁর মূর্তি তৈরি হয়। বর্তমানে লন্ডনের হাউস অব পার্লামেন্ট ও বিখ্যাত বিগ বেন ঘড়িঘরের উল্টো দিকে রানীর এক বিরাট মূর্তি স্থাপিত হয়েছে, টেমস নদীর দিকে মুখ করে। তার নিচে লেখা আছে বৌডিকা, ওয়ারিয়র কিং অব দি আইসেনি। তার নামে ফ্যাশন পোশাক তৈরি হয়েছে, পারফিউম তৈরি হয়েছে, পুতুলও তৈরি হয়েছে। রণশাস্ত্রের ইতিহাসে তাকে জাতীয় প্রতিরোধের প্রতীক বীর হিসাবে দেখানো হয়েছে। তাকে নিয়ে রেবেল কুইন নামে একটি বিখ্যাত সিনেমাও বানানো হয়েছে। রানী বৌডিকার যখন নতুন করে মূল্যায়ন হচ্ছে ব্রিটেনে, ঠিক সেই সময়টাতেই এই ব্রিটিশরাই তাদের দখল করা ভারতের মাটিতে মেয়েদের প্রতি অপমানকর এই আইনটাই চালাচ্ছিল। তার নাম ছিল সত্যবিলোপ নীতি। এতে করে এদেশের পুত্রহীন রাজাদের সম্পত্তি ব্রিটিশ কোম্পানি দখল করে নিত। নিজেদের দেশে যখন তারা রানী বৌডিকাকে সম্মান দেখাচ্ছে রানী ভিক্টোরিয়ার আমলে, ঠিক সেই সময়ই রানী ভিক্টোরিয়ার চাকর বাকরেরা আমাদের দেশে বসে এই আইনের প্রতিবাদ করা রানী লক্ষ্মীবাঈকে যুদ্ধ করে খুন করেছে।